শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি তোমার উপর অনেক জুলুম করে ফেলছি। তোমার ভালোবাসাকে আমি অবহেলা করছি। বুঝতে পারিনি তোমার ভালোবাসা। দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আর তুমি বলছিলাম যে আমার মনটা অনেক বড়। বিশ্বাস করো মিশকাম, আমার এই মনে কষ্ট ছাড়া কোনো কিছুই নাই। তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি, তাই ভালোবাসার স্বরূপ আমার নিজের একটা কিডনি তোমার দিয়ে দিলাম। এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। যতদিন বাঁচবা এই সম্বলটা আমার উপহার হিসেবে তোমার কাছে রেখে দিবা। এটা কি ভালোবাসা নয়? তোমার সামনে আসতে প্রচুর সংকোচ হই। আজ থেকে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। আন্টিকে বলিও আমাকে যাতে ক্ষমা করে দেয়। এতে তোমার প্রিয় আবির ভাই। না, আজকে চিঠিটা দিয়ে আসলাম আর বলে এসেছি মিষ্কার জ্ঞান ফিরতে তাকে যেন এটা দেয়। আজ মায়ের মতো আন্টির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। নতুন বাসা নিয়েছি। 2 দিন রেস্ট নেওয়ার পর অফিসে গিয়ে দেখি নীলা আজকে আসেনি। অনেকটাই অবাক হলাম। অফিস শেষে বাসায় এসে শুয়ে পড়লাম। পরের দিন সকালে ভাবছি নীলা কেন অফিসে আসেনি। না, আজ আমার ছেলেকে আমার কাছে নিয়ে আসবই। ওকে ছাড়া আমি আর ভালো থাকতে পারবো না। অনামিকাকে ফোন দিলাম। ওর কাছ থেকে নীলার বাসার ঠিকানাটা নিলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই আসাদ মানে আমার ছেলে দরজা খুলে দিল। আমাকে দেখে খুশিতে বললাম আঙ্কেল। এমন সময় নীলা রান্নাঘর থেকে বের হয়ে আসলো। আমাকে দেখে অনেকটাই অবাক হলাম। আর বলতে লাগলো এখানে কেন এসেছো? আমি বললাম আমার ছেলেকে নিয়ে যেতে এসেছি। তুমি যতই ওর কাছ থেকে আমার পরিচয়টা গোপন রাখো, তাতে কোনো লাভ হবে না নিলাম। এটা আমার ছেলে। তখন নীলা উত্তরে বলল কে তোমার ছেলে? খবরদার তুমি আমার ছেলেকে ছুবে না। আমি বললাম এটা আমার ছেলে নীলা। নীলা বলল না। আমি বললাম না মানে? এখনই ডিএনএ টেস্ট করব। নীলা বলল তোমার যা ইচ্ছে করো, আমার ছেলেকে আমি কোথাও যেতে দেব না। এই বলে নীলা কান্না করতে করতে আসাদকে জড়িয়ে ধরলাম। তার কান্নায় এখন আমার মন গলবে না। আমি একটা হেঁচকা টান দিয়ে আসাদকে আমি আমার নিজের সাথে নিয়ে আসলাম। ওকে কুলে করে নিয়ে যাচ্ছি। এমন সময় নীলার চিৎকার আমার ছেলেকে নিয়ে যেও না প্লিজ, আমার বুকটা খালি করো না, ফিরিয়ে দাও আমার বাবাকে। আমি কোনো কথাই কান না দিয়ে দরজার সামনে এসে নিজের ছেলেকে নিয়ে এগিয়ে যেতে লাগলাম। নীলা আমার পায়ে পড়ে গেল। তোমার দুটা পায়ে পড়ি, আমার ছেলেকে নিয়ে যেও না, এই বলে কাঁদতে লাগলো। আমি একটা ধাক্কা দিয়ে নীলাকে সরিয়ে দিলাম। আসাদকে নিয়ে বের হয়ে পড়লাম। আঙ্কেল আঙ্কেল আমরা কোথায় যাচ্ছি? কোথায় নিয়ে যাচ্ছ? আঙ্কেল না বলে আমাকে বাবা বলো, আমি তোমার বাবা। তখন ছেলে বলল সত্যি বাবা? আমি বললাম হ্যাঁ, আমি তোমার হতভাগা বাবা। ছেলেকে নিয়ে নিজের বাসায় আসলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। বাবা বাবা? আমি বললাম হ্যাঁ বলো। মাকে ছাড়া আমি কখনো ঘুমাইনি। আমাকে না পেলে মা মারা যাবে। ছেলের মুখ থেকে এমন কথা শুনে বুকের ভিতরে ঘন্টা বেজে উঠল। নীলা যদি সত্যি কেউ কিছু করে ফেলে। এমনিতে যে রাগ, 7-5 না ভেবে আসাদকে নিয়ে নীলার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় গিয়ে যা দেখলাম তা দেখার জন্য মোটেও আমি প্রস্তুত ছিলাম না। দরজার ভিতরে প্রবেশ করতে দেখি নীলা মেঝেতে পড়ে আছে। কপাল ফেটে একটু একটু রক্ত বের হচ্ছে। হাত দিয়েও রক্ত পড়ছে। সম্ভবত শিরা কাটার চেষ্টা করছে। দেরি না করে তাড়াতাড়ি খুলে নিয়ে বিছানায় শুয়ে দিলাম। কপালে হাত দিয়ে দেখি প্রচুর জ্বর, গা পুড়ে যাচ্ছে। সারা রাত জলপুট্টি দিলাম। নিজ হাতে বাসায় রান্না করেছি। নীলাকে নিজের হাতের খাবার খাইয়ে দিলাম। 5-6 বছর পর নিলাম এতটা আমার কাছে। আর আমিও তার কাছে আসার সুযোগটা পেলাম। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে। আজকে মনের ভিতরে অনেকটাই শান্তি লাগছে। কিন্তু নীলার জ্বর কিছুতেই কমলো না। রাতে নীলার মাথার কাছে বসে আছি। এমন সময় জ্বরে নীলা ঘুমাতে ঘুমাতে বলল আবির আমাকে ছেড়ে যাবে না তো? আমাকে ক্ষমা করে দাও, আমি ক্ষমার অযোগ্য। এটা আমি খুব ভালো করে জানি। কিন্তু উত্তরে আমি চুপচাপ। আমি বললাম শুয়ে থাকো, তোমার অনেক জ্বর, তাই হয়তো আবল তাবল বকছো। কথা বলে উঠে যাব। এমন সময় নীলা আমার হাত ধরল। এক ঝটকায় নীলার মুখের সামনে আমার মুখ নিয়ে এলাম। নীলা আমার কলার চেপে ধরে আছে। ওর নিঃশ্বাস আমার মুখে পড়ছে, একদম আমার খুব কাছে। আর বলতে লাগলো আর কত কষ্ট দিবে আমাকে বলো আবির? তুমি যখন অন্য মেয়ের সাথে হেসে হেসে কথা বলো আমার খুব কষ্ট হয়, মনে হয় আমি মারা যাই। আমি জানি তুমি এখনো বিয়ে করো নাই। তুমি এখনো আমাকে খুব ভালোবাসো, এটা আমি খুব ভালো করে জানি। তোমার জীবনে অন্য কাউকে আপন করে নেওয়ার আগে নিজ হাতে আমাকে মেরে ফেলো, কারণ আমি এই জীবন আর রাখতে চাই না। জানো তুমি হয়তো আমাকে কষ্ট দাও, নিজেও কষ্ট পাও, কিন্তু তোমার থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। তোমার জীবনে নতুন কেউ আসলে আমি সহ্য করতে পারবো না। জানি তুমি অনামিকাকে বিয়ে করবে। ওই দিন যখন অনামিকা আমার সামনে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, ওই দিন আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম শুধুমাত্র ছেলের কথা ভেবে। আমি করিনি। আমাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে ধরে আছে।
আমি আর কোনো কিছু বললাম না, হয়তো জ্বরের ঘুরে এসব কথা বলছে। এসব ভাবতে ভাবতে কখন যে আমি ঘুমিয়ে গেছি টের পেলাম না। সকালে ঘুম ভেঙে দেখি নীলা আগের মতো আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। নীলার কপালে হাত দিলাম, দেখলাম ওর জ্বর কমে গেছে, একদম জ্বর নেই। একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। নীলাকে না দেখে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। সন্ধ্যায় বাসায় আসলাম। নীলা কোনো কথাবার্তা বলেনি, চুপচাপ হয়ে আমাকে খাবার বেড়ে দিচ্ছে। আমি খেয়ে দিয়ে ছেলেকে আদর করে চলে আসবো। এমন সময় নীলার ডাক, আবির। আমি বললাম, জি বলো নিলাম। তখন নীলা বলল, তোমার কাছ থেকে একটা জিনিস চাইবো। ধরে নাও এটা আমার জীবনের শেষ ইচ্ছা। মনের ভিতর উলটপালট শুরু হয়ে গেছে। কথাটা শোনার পর থেকে চাপা কণ্ঠে জবাব দিলাম, কি জিনিস? তখন নীলা বলল, একটা রাত শুধু তোমার কাছে স্বামীর অধিকারটুকু চাই, জীবনে আর কোনো কিছু চাইবো না, শুধু একটা রাত। আমি বললাম, কি বলছো তুমি এসব? তোমার কি মাথা ঠিক আছে? প্লিজ না করো না, আমার এই অপন ইচ্ছাটা তুমি পূরণ করো। এই কথা বলে নীলা আমার দিকে এগিয়ে আসলো, আমার পায়ের উপর দিয়ে নিজের পা রাখলো, আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। আর আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সারা রাত নীলা আমার কাছে ছিল, নিজেকে বিলিয়ে দিয়েছে। আমি তাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি নীলা নেই। রাতের ঘটনা মনে করতেই নিজের উপর খুব ঘৃণা হচ্ছে। কিন্তু নীলাও যে নেই, আমার ছেলেও নেই। বাসায় তন্নতরে করে খুঁজলাম, কিন্তু কোথাও নেই। কই গেল? আমার মনে হচ্ছে আমি নীলাকে হারিয়ে ফেলছি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে দম বন্ধ হয়ে এখনই মারা যাব। অফিসে খোঁজ নিয়ে দেখি নীলা চাকরি ছেড়ে চলে গেছে, কিন্তু যাবেটা কোথায়? বাবার বাসায় যাবে। তাই আর দেরি না করে যত বই আছে সব কাটিয়ে রওনা দিলাম নীলার বাবার বাসার উদ্দেশ্যে। কিন্তু সেখানে গিয়ে বড় একটা ধাক্কা খেলাম। বাসায় তালা মারা, কেউ নেই। মনে হচ্ছে এখানে কেউ থাকে না। এক বুক হতাশা নিয়ে ফিরে আসলাম বাসায়। এক সপ্তাহ কেটে যায়, নীলার কোনো খোঁজখবর আমার কাছে নেই। অনামিকাকে ফোন দিয়ে বলতে সে বলল, গতকাল নীলা ম্যাডামকে দেখছি ছেলেকে নিয়ে শপিং মলে কেনাকাটা করতে। শপিং মলের ঠিকানা নিয়ে চলে গেলাম সেখানে। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, গতকাল একজন মহিলা আসছিল এখানে কেনাকাটা করতে, সাথে একটা বাচ্চা। ম্যানেজার বলল, হ্যাঁ আসছিল। মনে মনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম, কিন্তু গেছে কোথায় আপনি বলতে পারবেন? ম্যানেজার বলল, দেখুন আমাদের এখানে অনেক মানুষই আসে, আমাদের এগুলা মনে থাকে না। তাকিয়ে দেখলাম যে কোন একটা জিনিসের অফার চলছে। ম্যানেজারকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের অফার? ম্যানেজার বলল, যারা 2000 টাকার উপরে কেনাকাটা করবে তাদের জন্য এটা। একটা লটারির আয়োজন করা হয়েছে। ম্যানেজারের হাতে 1000 টাকার একটা নোট গুঁজিয়ে দিয়ে বললাম, ঈশ্বর জান নীলা এই নামে কাউকে দিয়েছেন এটা নাকি? লটারিটা একটু চেক করেন আর আমাকে তার ডিটেলস দেন। ম্যানেজার ল্যাপটপে চেক করলো, হ্যাঁ গতকাল তিনি একটা টিকিট পাইছেন। দেরি না করে ফোন নাম্বারটা নিয়ে নিলাম। যদিও ফোন দেই, আমার গলার আওয়াজ শুনলেই ফোন কেটে দেবে। অনামিকাকে ফোন দিয়ে নাম্বারটা দিলাম আর বললাম, দেখো তো অনামিকা, এই নাম্বারের লোকেশন বের করা যায় কিনা। কিছুক্ষণ পর অনামিকা জানালো, মিরপুর 7 নম্বরে গতকাল অবস্থান করেছে। অনামিকা আমাকে লোকেশনটা ট্যাগ করে দিল। আমি এই ট্যাগ ইউজ করে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত ঠিকানায়। একটা বাড়ির সামনে আসলাম। বাড়িটা খুব সাধারণ। ভিতরে প্রবেশ করে দরজা কাড়া নাড়লাম। নীলার মা এসে দরজা খুলে দিল, মানে আমার শাশুড়ি দরজা খুলে দিল। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে গেল। তিনি হয়তো ভাবতে পারেনি যে আমি এখানে আসব। আমাকে দেখা মাত্রই বলতে লাগলো, আরে আবির বাবা, কেমন আছো তুমি? ভিতরে আসো। আরো অনেক কথা বলল। নিজের ভুলের জন্য ক্ষমা চাইল। নীলার বাবা আর নীলার ভাই আমাকে বুকে জড়িয়ে নিল, বারবার ক্ষমা চাচ্ছে। নীলার বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমিও চোখের পানি আটকে রাখতে পারিনি, নিঃশব্দে কেঁদে চললাম। অবশেষে নীলার রুমে গেলাম। নীলা বসে বসে ফুল টিপছে। আমি আস্তে আস্তে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুমি? নীলা হয়তো এখানে আসবো সেটা আশা করিনি। নীলা বলল, এখানে কেন এসেছো? যাও, চলে যাও। আমি বললাম, না গো, আমি আমার বউয়ের বাসায় আসছি। লীলা বলল, আমি কারো বউ না, তুমি চলে যাও। অনামিকা না হলে খুব কষ্ট পাবে। আমার থেকে নিজেকে ছাড়ানোর জন্য অনেক কষ্ট করছে, কিন্তু কোনো লাভ হলো না। আমি আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরে রাখছি। নীলা বলল, ছাড়ো বলছি। আমি বললাম, নিজের বউকে ছাড়বো বলে আমি ধরি নাই। লীলা বলল, আমি তোমার কেউ না। কেউ না, আমি তোমার। আমি বললাম, যদি আমি তোমার কেউ না হই, তাহলে নিজেকে কেন বিলিয়ে দিয়েছো আমার কাছে? লীলার কোনো কথা নেই, চোখ জোড়া যেন টলমল করছে, মনে হচ্ছে এখনই কেঁদে ফেলবে। বলো নীলা, ওই দিন কেন আমাকে আপন করে নিয়েছো? জানি বলতে পারবে না, কারণ সত্যিটা মুখ দিয়ে তোমার কখনো বের হবে না। নীলা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। শুধুমাত্র সামান্য ভুলের কারণে আজকে আমাদের এই পরিণতি, সম্পর্কটা শেষের পথে। কিন্তু নীলা একবারের জন্য বিশ্বাস করতে পারেনি আমাকে। এটাই হচ্ছে আমার ব্যর্থতা। নীলা ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে, চোখের জল মুছতে দিতে আমাকে জড়িয়ে ধরে কেঁদে চলছে। আমাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে আছে, মনে হচ্ছে আমাকে কেউ চিনিয়ে নিয়ে যাবে।
আমাকে ক্ষমা করে দাও আবির। কিন্তু আমি উত্তরে কোনো কিছু বলছি না। নীলা আবারও বলতে লাগলো, তুমি ক্ষমা না করলে আল্লাহ আমার উপর নারাজ হবে। আমি নিজের স্বামীকে অনেক কষ্ট দিয়েছি, এই বলে আবারও কাঁদতে লাগলো। আমি তার চোখের জল মুছে দিয়ে বললাম, পাগলি, এতে ক্ষমা চাওয়ার কি আছে? আমি তোমার আবির, তোমার উপর কখনো রাগ করে থাকিনি, তোমার উপর কখনো আমি অসন্তুষ্ট হইনি। এমন সময় আমার ছেলেটা আসলো। বাবা বাবা বাবা, তুমি মাকে আদর করবে, আমাকে করবে না? অভিমানী সুরে কথাটা বলল। ছেলেকে কোলে নিয়ে বসে আছি। লীলা আমাকে জড়িয়ে ধরে আছে, ছাড়ার কোনো নাম নিশানা নাই। হয়তো সে আমাকে আর কখনো ছাড়বেও না, সারা জীবন এভাবেই আগলে রাখবে। ভালো থাকুক তাদের এই পবিত্র বন্ধন, দোয়া করে যাতে সুখে থাকে। আর গল্পটা এখানেই সমাপ্ত হলো। বলতেটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভালো থাকবেন। আর আপনারা যারা আমার গল্প দেখেন তাদের জন্য বলতেছি, আমি আবার ইউটিউবে ব্যাক করতেছি। জানি আমি ইউটিউব থেকে কোনো টাকা পাবো না, কোনো কমিশন পাবো না, তারপরও শুধু আপনাদের ভালোবাসার জন্যই আমি ইউটিউবে ব্যাক করব। আমার টিকটক আইডির নাম আর ইউটিউব আইডির নাম দুটাই সেম, সাইমন অলওয়েজ অন ফায়ার। এটা ইউটিউব কিংবা টিকটকে লিখলে আমার আইডি আপনাদের সামনে আসবে। আর হ্যাঁ, যারা যারা আমাদের সাথে আড্ডা দিতে চান, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে বায়ুতে, সাথে ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে জয়েন হতে পারবেন। আর ভালো থাকবেন, নিজেকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ গাইস।